আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শিওর স্কলারশিপ প্রোগ্রামের চ্যাপ্টার 1-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহাশরের অপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা চ্যাপ্টার 1-এর আলোচনা শুরু করি। এবং এই চ্যাপ্টার 1-এর শিরোনাম তোমরা দেখতে পাচ্ছ যে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো আমরা বাংলার উপনিবেশিক শাসন যেহেতু পড়ব, তো শুরুতে আমরা জানতে হবে যে এই উপনিবেশিকরণ বা এই উপনিবেশিকটা আসলে কী। এক্ষেত্রে আমরা বলতে পারি এই উপনিবেশিকরণ বা এই যে উপনিবেশিক আমরা পড়তেছি, এটা হচ্ছে মূলত একটা প্রক্রিয়া। কী ধরনের প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় সাধারণত একটি দেশ অন্য একটি দেশের উপর নিজের দখলদারিত্ব আনে বা অন্য একটি দেশ দখল করে নিজেদের অর্থনৈতিক শোষণ বা অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে। তাহলে আমরা মোট কথা বলতে পারি একটি দেশ অর্থনৈতিক লাভ বা অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যে যখন অন্য আরেকটি দেশ দখল করে তখন সেটাকে বলা হয় উপনিবেশিকরণ। এটা তোমাদের প্রশ্নে আসতে পারে যে উপনিবেশিকরণ কি, তখন তোমাকে এই সংজ্ঞাটা তুমি তোমার মতো করে এভাবে বলতে পারো। এবং আমাদের যে ঔপনিবেশিক শাসন বা আমাদের যে যুগ, বাংলার যে উপনিবেশিক যুগ, এই ক্ষেত্রে এটা শুরু হয়েছিল 1757 সালে নবাবের পরাজয়ের মধ্যে। অর্থাৎ 1757 সালে পলাশীর প্রান্তরে যখন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, তখন এই ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে তাদের একটা উপনিবেশে পরিণত করে। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দখলকৃত যে দেশটি, অর্থাৎ যে দেশটিকে দখল করা হয়, সেই দেশটি দখলকারী যে দেশ, সেই দেশের একটা উপনিবেশে পরিণত হয়। যেমন আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশদের একটা উপনিবেশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই ধরনের প্রশ্নে, যাতে আমরা একটু কনফিউজ না হই। মনে রাখবো কি? মনে রাখবো যে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশ। যেমন ভারতবর্ষ ছিল ব্রিটিশদের একটা উপনিবেশ। তারপরে যদি আসি বাংলার রাজনৈতিক যে পটভূমি বা উপনিবেশিক শাসন পূর্বকাল, অর্থাৎ উপনিবেশিক শাসনের যে পূর্বকালের রাজনীতিক সেই প্রেক্ষাপটগুলো যদি একটু আলোচনা করি, এখানে আমরা মোটামুটি একটা চক আকারে যেন আমরা বুঝতে পারি যে আসলে কোন সারি থেকে কীভাবে গিয়েছে। এই ক্ষেত্রে আমি তোমাদের সহজ করার জন্য আমি একটা সিরিয়াল অনুযায়ী শর্টকাট টেকনিক মনে রাখার জন্য আমি সাজিয়েছি, সেটা তোমরা একটু খেয়াল করো। যে প্রথমেই আমরা বলতে পারি বাংলার যে অর্থনৈতিক প্রাচুর্য ছিল, এইটার প্রতি কিন্তু সকলেরই আকর্ষণ ছিল। যে ব্রিটিশদেরও এখানে আসার মূল কারণ ছিল এই বাংলাদেশের যে অর্থনৈতিক প্রাচুর্য, সেইটার আশাই বা সেটার লোভেই কিন্তু তারা এই বাংলায় আগমন করেছিল। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে এখানে এসেছিল আর্যরা। কারা? আর্যরা এসেছিল, এবং তাদের পরে মৌর্য, এবং এরপরে আসে গুপ্তরা, এবং এরপরে আমাদের বাঙালি প্রথম শাসক বলতে পারি শশাঙ্ক, তিনি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই ক্ষেত্রে শশাঙ্কের শাসনকালটা ছিল মূলত সপ্তম শতকে। তাহলে স্বাধীন রাজ্য বলি বা বাঙালি প্রথম শাসক বলা হয় শশাঙ্ককে। তিনি সপ্তম শতকে এই বাংলাকে শাসন করেছিলেন, এবং তার মৃত্যুর পরের যে 100টা বছর সেটাকে বলা হয় মাৎসান্যায়, যেটা তোমরা হয়তো অনেকে অলরেডি পড়ে আসছো। এবং এখানে এটাকে কেন বলা হয় এই মাৎসান্যায়, এটার প্রধান কারণ হচ্ছে এই 100 বছর শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় পুরো একটা অরাজক অবস্থা ছিল। ওখানে কোনো যোগ্য শাসক ছিল না যে এই দেশের শাসন কার্যটা পরিচালনা করতে পারবে, এবং এখানে খুবই একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। এই জন্য এটাকে এই মাৎসান্যায় যুগ বলা হয়। তারপরে আসি পাল রাজারা। পাল রাজারা প্রায় 400 বছর এই বাংলাকে শাসন করেছিল, এবং এই তাদের 400 বছর শাসনের পর পরবর্তীতে আসে সেনরা, এবং এখানে সেনদের পরে আবার মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এবং এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, যার নামটা তোমরা অলরেডি পরিচিত। তো এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি হচ্ছে মুসলিম শাসনের সূচনা করেছিলেন কত সালে? 1204 সালে। তারপর যদি আসি, তারপরে হচ্ছে দিল্লি সালতানাত। এখানে দিল্লি সালতানাতের যে তিনটা প্রদেশের আলাদা আলাদা ছিল। এখানে সোনারগাঁও ছিল একটা অংশ, আর একটা ছিল সাতগাঁও। এই যে দিল্লি সালতানাত, এইটার সাথে আবার আমাদের যে ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি মূলত হচ্ছে সোনারগাঁয়ের শাসক ছিল। তিনি নিজেকে স্বাধীন হিসেবে বা ওই সোনারগাঁওকে একটা স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করেন। তিনি দিল্লি সালতানাতের যে শাসন কাজ সেটা তিনি ফলো করতেন না, বা তাদের যে কর দেওয়ার কথা বা তাদের যে আদেশ নির্দেশ সেগুলো তিনি মানতেন না। তিনি নিজেকে একটা স্বাধীন শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন শাসক হয়েছিলেন তার পরবর্তী শাসক ইলিয়াস শাহ, বা আমরা তাকে বলি ইলিয়াসউদ্দিন শাহ। এবং তার দুইটা উপাধি ছিল, এটাকে বলা হয় শাহ ই বাঙ্গালা এবং শাহ ই বাঙ্গালিয়ান। এই দুইটা উপাধি কিন্তু এই ইলিয়াসের ছিল। তারপরে আসে মুঘল আমল। মুঘল আমলের পরে 12 ভূঁইয়া। এখানে একটা প্রশ্ন আসে যে 12 ভূঁইয়া আসলে কি? ওখানে কি 12 জন কেউ ছিল? এরকম কিছু না। এখানে আসলে তৎকালীন সময়ে যখন এই মুঘলরা পুরা ভারতবর্ষ দখলের চেষ্টায়, তখন কিন্তু আমাদের এখানে কিছু শাসক ছিল, তারা
নিজেদেরকে স্বাধীন মনে করতো এবং তারা তাদের এই মুঘলদের শাসন বলি বা দিল্লির সালতানাতের যে শাসন ওইগুলো তারা মানত না, তারা নিজেদের মতো থাকতো এবং তাদের যে শক্তি সেখানে অন্যরা এসে অনেক চেষ্টা করার পরেও দখল করতে পারে নাই। এবং এই যে 12 ভূঁইয়া তাদের নেতা ছিলেন ইশাকা। এই প্রশ্নটা এমসিকিউ আসতে পারে যে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন, এক্ষেত্রে আমরা ইশাকার নামটা বলবো। এবং তারপরে ইসলাম খান চিশতি, যিনি মূলত সর্বশেষ এই 12 ভূঁইয়াদের পরাজিত করে, যেখানে মুঘলরা বা দিল্লি সালতানাতের সময় পারে নাই, পরবর্তীতে এই ইশাকার শাসনামলের পরে যখন তার পরবর্তী প্রজন্ম আসে সেখানে কিছু দুর্বল শাসক ছিল এবং এর প্রেক্ষিতে ইসলাম খান চিশতি মূলত 1610 সালে এই 12 ভূঁইয়াদের পরাজিত করে তিনি পুরো শাসন প্রতিষ্ঠা করেন। এই ক্ষেত্রে তৎকালীন সময়ে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর ছিল সেখানকার শাসক এবং এই জাহাঙ্গীরের নাম অনুসারে কিন্তু 1610 সালে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়। পরবর্তীতে 1757 সালে নবাবের যে পলাশির যুদ্ধের কথা আমরা জানি, সেখানে নবাবের চরম পরাজয়, মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে, পাশাপাশি আমাদের তার যে ঘনিষ্ঠ আত্মীয় ছিল তাদের ষড়যন্ত্র এবং তৎকালীন যে বণিক শ্রেণী যারা উল্লেখযোগ্য পর্যায়ে ছিল বা তৎকালীন সময়ের যারা ওরকম ব্যক্তিত্ব ছিল তাদের ষড়যন্ত্রের প্রেক্ষিতে আলটিমেটলি 1757 সালে নবাবের পরাজয় এবং ইংরেজ শাসনের সূচনা বা এই যে আমরা পড়তেছি ঔপনিবেশিক শাসন, সেটার শুরু হয় বাংলার ঔপনিবেশিক শাসন। এই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো এখানে আসলে খুব বেশি বিস্তারিত যে সব মুখস্থ করার মতো না, এখানে আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেমন আর্যদের মাধ্যমে শাসন শুরু হয়, তারপরে মৌর্য, গুপ্ত, তারপরে আসে বাঙালি শাসক শশাঙ্ক এবং তার মৃত্যুর পরবর্তী সময়কে বলা হয় মাছানা, যারা 100 বছর অরাজকতা ছিল। এইভাবে আমি মোটামুটি শর্টকাট তোমাদের মনে রাখার মতো করে, এবং এরপরে বিস্তারিত যেটা আছে তোমরা এটা বইয়ে পড়লেও পাবা। আমি এখানে বিস্তারিত খুব বেশি পড়ানোর কিছু নাই, কিন্তু এখানে অনেকগুলো ইনফরমেশন থাকাতে আমরা এই বিষয়গুলো মনে রাখতে পারি না। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি এখানে তুলে ধরেছি এবং এই পয়েন্টগুলোর মোটামুটি শর্টকাট নিয়মগুলো তুমি যদি মনে রাখতে পারো বা ছোটো ছোটো ইনফরমেশনগুলো যদি মনে রাখতে পারো, তাহলে এমসিকিউ আসলে তুমি এখান থেকে মোটামুটি এর বাহিরে এমসিকিউ আসে না। এই যে কয়েকটা আমি তথ্য এখানে লিখলাম এর মধ্যেই বারবার এমসিকিউগুলো আসে। তো তুমি এই আলোচনার পরে বইটা একটু পড়লে খুব সহজেই এইখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি পারবা। এই যে টপিকটা এটা আসলে একটু টাফ, এখানে দেখবা অনেক ইনফরমেশন, এগুলো একটু মনে রাখাটা কঠিন হয়ে যায়। যেমন কোন শাসনের পরে কোন শাসক, আর্য, মৌর্য, গুপ্ত, মানে এরকম একটা আমরা কনফিউজ হয়ে যাই যে কোন শাসকের নাম কি কি। এখানে এই যে হিজিবিজি অবস্থা, এটা থেকে বের হওয়ার জন্য আমি মূলত তোমাদের জন্য এটা একটু ক্রমিক অনুসারে যে কার পরে কে আসছে সেই অনুসারে লিখেছি এবং এখানে আমি একদম শর্টকাট যাতে তোমরা মনে রাখতে পারো সেই জন্য সেটা উপস্থাপন করেছি। এবং আলোচনার পর আশা করি তোমরা এই যে টপিকটা এটার উপরে তোমরা একটু বইটা সাথে রাখবা, তাহলে কি হবে আমি যে তোমাকে এইগুলো ধরিয়ে দিচ্ছি এখানে আরও অনেকগুলো ইনফরমেশন কিন্তু আছে, সবগুলো কিন্তু এখানে তুলে ধরা সম্ভব না। এই জন্য এখানে তোমরা যখন ক্লাসটা করবা চেষ্টা করবা বইটা সাথে রাখার জন্য। তুমি যদি বইটা সাথে রেখে আমার এই আলোচনাটা শুনো, আশা করি এরপরে এই টপিকের উপরে কোনো সমস্যা তোমার হওয়ার কথা না। প্রশ্ন এমসিকিউ সিকিউ যাই আসুক তুমি মোটামুটি ভালো একটা কভারেজ পাবা। এরপরে আসি বাংলায় ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তারে। এই যে ইউরোপীয়দের আগমনটা এটা শুরু হয়েছিল 1498 বলা হয়, বা এখানে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, যার মাধ্যমে মূলত এই বাণিজ্য বিস্তার বা ইউরোপীয়দের আগমনটা শুরু হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা প্রশ্ন, এক হচ্ছে যে কোন ইউরোপীয়রা প্রথম বাংলায় আসে বা বাংলায় আগমন করে, এই ক্ষেত্রে আমরা বলবো পর্তুগিজরা প্রথমে আসে। এবং এই পর্তুগিজটা কে ছিল? ভাস্কো দা গামা। এবং এরপরে আসে ডাচরা, তারপরে আসে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে অনেকেই আসে। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে প্রথম কে আসে, তখন আমরা বলবো পর্তুগিজ নাবিক বা পর্তুগিজরা প্রথমে আসে। এই কোয়েশনটা কিন্তু মাঝে মধ্যে আসে। এবং এখানে আসার প্রধান কারণ কী ছিল? আমরা আগেও বলছি যে বাংলার যে অর্থনৈতিক প্রাচুর্য এইটার আকর্ষণেই ইউরোপীয়রা এখানে আসতো, এবং তার মধ্যে অন্যতম ছিল বাংলার সিল্ক, মিহি কাপড় এবং মশলা। এগুলোর আকর্ষণে তারা এখানে বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে আসতো। কারা আসতো? ইউরোপীয়রা। এবং এদের মধ্যে কে প্রথমে আসে? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা বা পর্তুগিজরা প্রথমে আসে। তারপরে আসি ইংরেজরা কিভাবে, এই যে এখানে তো অনেকেই আসছে, পর্তুগিজরা আসছে, ডাচরা আসছে, হল্যান্ডের অধিবাসীরা, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে। এদের মধ্যে কিন্তু কিভাবে ব্রিটিশরা এতটা এগিয়ে গেল বা কীভাবে ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করলো, এক্ষেত্রে তারা মূল যে হাতিয়ারটা ছিল তারা ছিল মূলত বাণিজ্য বিস্তার বলি বা বাণিজ্যের যে নিয়ম নীতি অথবা তাদের যে কূট কৌশল ছিল
এখানে তারা অনেক বেশি পারদর্শী ছিল। এই ক্ষেত্রে এই অন্যদের থেকে তারা ইংরেজরা অনেক বেশি এগিয়ে ছিল। এই জন্য এই প্রতিযোগিতায় অর্থাৎ এই বাণিজ্য বিস্তারে এসে ইংরেজদের মতো অন্য কেউ সুবিধা করতে পারে নাই। তারা অন্যদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল, শুধুমাত্র তাদের নিজেদের বুদ্ধি পরামর্শ বা তাদের যে কূটকৌশল সেগুলো অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে ছিল বা তারা অনেক বেশি পারদর্শী ছিল। এবং এইখানে ইংরেজ একজন বাণিজ্যিক বা ব্যবসায়ী, তার নাম ছিল হচ্ছে জব চার্নক। সে মাত্র 1200 টাকার বিনিময়ে কলকাতা, অর্থাৎ 1200 টাকা এখনকার 1200 টাকা আর তখনকার 1200 কিন্তু অনেক বেশি ব্যবধান। আমি মাত্র বলছি আসলে, কিন্তু আসলে এখানে মাত্র বলার সুযোগ নেই, কারণ এখন বর্তমান সময়ে আমাদের 1200 আর ওইখানকার অনেক হাজার গুণ ব্যবধান ছিল। তাহলে এই যে জব চার্নক, এই প্রশ্নটা এমসিকিউতে আসতে পারে যে কে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুলতানটি ও গোবিন্দপুর গ্রাম ক্রয় করেছিলেন বা কিনেছিলেন। এক্ষেত্রে আমরা বলবো জব চার্নক মাত্র 1200 টাকার বিনিময়ে তৎকালীন সময়ে কলকাতা সুলতানটি ও গোবিন্দপুর গ্রামটি ক্রয় করেছিলেন। পাশাপাশি তারা অন্য আরও অনেক জায়গায় নিজেদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা স্থাপন, বিভিন্ন কুঠির স্থাপন, এই কাজগুলো তারা ধীরে ধীরে করতে থাকে এবং অন্যদের তুলনায় তারা সিস্টেমেটিকলি অনেক বেশি এগিয়েছিল। তাদের পারদর্শিতা বলো বা তাদের বাণিজ্যিক ক্ষেত্রে তাদের যে দক্ষতা অন্যদের থেকে অনেক বেশি ছিল। এই জন্য তাদের সাথে প্রতিযোগিতায় অন্য কেউ টিকতে পারে নাই, তারাই অন্যদের থেকে অনেক বেশি এগিয়েছিল এবং আলটিমেটলি তারাই এই ভারতবর্ষে নিজেদের দখলদারিত্ব স্থাপন করতে সক্ষম হয় এবং এই প্রেক্ষিতে তারা এই বাংলা থেকে যত সম্পদ সম্ভব তারা পাচার করেছে। এক্ষেত্রে মূলত যে পলাশীর যুদ্ধ, তার আগেও তারা সম্পদ পাচার করেছে এবং পলাশী যুদ্ধের পরে তারা যখন এই দেশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তারপরে তো কোনো কথাই নেই। এরপরে যে শাসকরা যারা আসছে তাদেরকে পুতুলের মতো তারা বসিয়ে রেখে বাংলার সম্পদ প্রাচুর্য সব কিছু তারা তাদের দেশে বা ব্রিটিশে তারা তাদের ইংরেজ শাসনামলের সময় তারা সেগুলো কি করে স্থানান্তর করে বা পাচার করে। তারপরে আসি বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয়। আসলে এখানে এই উপনিবেশিক শক্তিরা তার বিজয় আসলে কীভাবে ঘটেছিল বা তারা কিভাবে এই দেশটা সক্ষম হয়েছিল দখল করতে, ভারতবর্ষ পুরোটা। এক্ষেত্রে আমরা বলতে পারি যখন পলাশীর যুদ্ধটা আসে, পলাশীর যুদ্ধের সময় অর্থাৎ মাত্র 22 বছর বয়সে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তার নানা আলীবর্দীর মৃত্যুর পর সে ক্ষমতায় বসে এবং এই ক্ষমতায় বসার পর তার যে খালা বলো বা তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু এই বিষয়টা ভালো চোখে দেখে নেয়, অর্থাৎ তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। চেয়েছিল তারা অন্য কিছু, বা হয়তো তার খালা তার ছেলেকে বসাতে চেয়েছিল, যে আমরা মীর জাফরের নামটা পরবর্তীতে আমরা অলরেডি আলোচনা করে আসছি। তো এইখানে এই মীর জাফররা বা তার যে আত্মীয় স্বজন, পাশাপাশি আরেকটা শ্রেণী ছিল, এটা হচ্ছে তৎকালীন সময়ের বণিক শ্রেণী ছিল। এই বণিক শ্রেণীরাও তৎকালীন সময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এই বণিক শ্রেণী পাশাপাশি তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠদের ষড়যন্ত্র এবং এই ব্রিটিশদের যে কূটকৌশলের যে পারদর্শিতা, তাদের সৈন্য সামন্তের যে দক্ষতা, এই বিষয়গুলোর সম্মিলিত রূপের সাথে আমাদের তৎকালীন যে নবাব সিরাজউদ্দৌলা এই অল্প বয়সে এটা কুলে উঠতে পারে না বা তাদের সাথে সে পেরে উঠতে পারে না, যার ফলেই কিন্তু এই যে শক্তি যেটা ছিল উপনিবেশিক শক্তি, তাদের বিজয় খুব সহজেই তারা এই ভারতবর্ষ দখল করে নবাবকে পরাজিত করে তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বা তার নিজেদের সুবিধা অনুযায়ী বাণিজ্য বিস্তার করে এবং অর্থনৈতিক শোষণ বলি বা অর্থ পাচার বলি বা আমাদের দেশের সম্পদ পাচার বলি, সবগুলো কাজে তারা তাদের মতো করে করতে পেরেছিল শুধুমাত্র এই কৌশলগুলোর কারণে এবং আমাদের যে তাদের নবাব সিরাজউদ্দৌলা বলি বা তৎকালীন সময়ের যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাদের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার একটা সম্মিলিত রূপের ফলেই কিন্তু এই ঔপনিবেশিক যে শক্তি তাদের বিজয়টা হয়েছিল। আদারওয়াইজ কিন্তু যদি তারা ঠিক মতো থাকতো, ধরেন এই তার যে ঘনিষ্ঠ আত্মীয় তারা যদি ষড়যন্ত্র না করতো, অথবা নবাব যদি ওরকম প্রজ্ঞাবান হইতো বা ওরকম, কারণ বয়সটা তার কম ছিল, সে এতটা বুঝে উঠতে পারে নাই। পাশাপাশি এই ধরনের ষড়যন্ত্র আসলে যতই যোগ্য শাসক হোক না কেন মোকাবেলাটা করাটা খুব বেশি কঠিন ছিল। তো এই সবগুলোর শক্তি যেটা বললাম, তিনটা শক্তি, এক হচ্ছে ব্রিটিশদের যে শক্তি, এটা তো আছেই, পাশাপাশি তার আত্মীয় স্বজনদের ষড়যন্ত্র, তার ঘনিষ্ঠদের ষড়যন্ত্র এবং এই বণিক শ্রেণী যাদের কথা বললাম, এই বেশ কয়েকটা শ্রেণীর ষড়যন্ত্রের সাথে সে না পেরে উঠতে পারার কারণে যখন 1757 সালে পলাশী যুদ্ধে পরাজয় হয়, তখন কিন্তু এই উপনিবেশিক শক্তিটার বিজয় ঘটে। তারপর আসি, যখন এটা প্রতিষ্ঠা হয় উপনিবেশিক শাসন, এক্ষেত্রে কী ধরনের শাসন শোষণ তারা করেছিল তার একটা চিত্র যদি আমরা দেখার চেষ্টা করি, এক্ষেত্রে সবচেয়ে যে কঠোর যে শোষণটা ছিল সেটাকে বলা হয় দ্বৈত শাসন। এক্ষেত্রে এটা কী ধরনের শাসন ছিল, এইটা বলার কারণ হচ্ছে এখানে শাসন ও বিচার বিভাগের দায়িত্বটা ছিল নবাবের উপর, অর্থাৎ যখন তারা ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে
তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং তারা তার নিজেদের মতো, আমি বললাম যে এটা জাস্ট পুতুলের মতো সাজিয়ে জাস্ট একটা নবাব ধরে রাখতো, যে শুধুমাত্র সে জাস্ট বসে থাকাই তার কাজ, আর কি হবে না হবে বা যে মূল সিদ্ধান্ত সেগুলা ব্রিটিশরাই নিত। এই ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হয় কাকে? নবাবকে। কি দায়িত্ব? শাসন ও বিচার বিভাগ, এই দুইটা দায়িত্ব দেওয়া হয় নবাবের উপর, অর্থাৎ তারা শাসন ও বিচার কাজ পরিচালনা করবে। এবং প্রধান যে দায়িত্ব প্রতিরক্ষা বলি বা রাজস্ব আদায়, এটা ছিল ইংরেজদের উপরে। তো এই যে শাসন, এটার প্রেক্ষিতে ইংরেজরা তারা কি করতো? রাজস্ব আদায় করতো, এবং এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের যে আমাদের কৃষক শ্রেণী ছিল তাদের উপরে তারা কর, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি চাপিয়ে দিত। অথবা দেখা যায় যে তাদের লোভ দিন দিনে যখন বাড়তে থাকে, যে দেখা ইংরেজ শাসন যারা ছিল তৎকালীন সময়ে এই রাজস্ব আদায়ের দায়িত্বে ছিল, তারা তাদের লোভ সামলাতে না পেরে কয়েক গুণ পর্যন্ত কর বৃদ্ধি করেছিল। এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা 1770 বা যে 76-এর মতান্তর যেটাকে বলা হয়, এক্ষেত্রে তৎকালীন সময়ে বন্যা ও খরার ফলে বেশ কয়েক বছর ভালো ফসল হয়নি। কিন্তু এই দিকে ইংরেজদের কোনো খেয়ালই ছিল না, তারা তাদের ইচ্ছে মতো কর যে বৃদ্ধি করেছিল সেটা কমানোর কোনো ব্যবস্থা নেয়নি। তখন এমন হয়, এক তো কৃষকদের চাষবাস ঠিকমতো হয় নাই, ফসল উৎপাদন হয় নাই, তার উপরে এই যে ইংরেজদের নির্যাতন অত্যাচার এবং তাদের যে এই অতিরিক্ত কর, এইটা তাদের পক্ষে কোনোভাবেই মেনটেন করা সম্ভব ছিল না। এবং বলা হয় তৎকালীন সময়ের দুর্ভিক্ষের কারণে প্রায় 1/3 লোক, অর্থাৎ পুরো বাংলার প্রায় 1/3 লোক মৃত্যুবরণ করে এই দুর্ভিক্ষের প্রেক্ষিতে। কিন্তু তারপরও ইংরেজরা তাদের কর 1%ও কমায় নেয়, বরং তার যারা সেটা আদায় করার চেষ্টায় তারা মত্ত ছিল বা তারা সেটাই আদায় করে। তাহলে এই ছোট্ট একটা উদাহরণে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি যে তাদের আসলে কতটুকু শাসন শোষণ ছিল। এর পাশাপাশি তারা তৎকালীন সময়ের তারা কৃষকদের যে নিজেদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন চাষবাস করার চেয়ে তারা নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্যে যেগুলো চাষ করা প্রয়োজন, এমন হয়তো তারা ধান তোলা চাষ বাদ দিয়ে তাদের প্রয়োজনীয় ধরনের নীল চাষ প্রয়োজন, সেগুলো তারা কৃষকদের দিয়ে চাষ করায়। অর্থাৎ কৃষকদের স্বাধীনতা ছিল না, এবং এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে কৃষকরা সময় মতো পরিশোধ না করতে পারলে তাদেরকে যত ধরনের নির্যাতন অত্যাচার করা যায় সেই কাজগুলো ইংরেজরা করতো। তারপরে আসি বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। বাংলার নবজাগরণ, আসলে ইংরেজরা আমাদের অনেক ক্ষতি বা আমাদের দেশের সম্পদ পাচার করার পাশাপাশি আমাদের অনেক নির্যাতন অত্যাচার কৃষকদের ধ্বংস করার পাশাপাশিও তারা কিছু ভালো কাজ করেছিল। এবং তার মধ্যে অন্যতম আমরা বলতে পারি তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমাদের বেশ কিছু উন্নতিমূলক বা উন্নয়নমূলক কাজ তারা করেছিল। এর মধ্যে প্রথম কাজটা যেটা করেছিল তারা হচ্ছে 1781 সালে কলকাতা মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠা করেছিল। এটার উদ্দেশ্য ছিল মূলত মুসলমানদের একটা কর্মক্ষম মুসলমানদের আমরা বলতে পারি তাদের একটা কর্মের ব্যবস্থা করা বা তাদের একটা চাকরির সুযোগ সৃষ্টি করা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং পাশাপাশি তাদের মধ্যে যে বিদ্রোহের ভাব তারা দেখতে পাচ্ছিল সেটা দমন করার একটা চেষ্টা বা উদ্দেশ্য ছিল এই 1781 সালের কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। তারপরে আসি 1791 সালের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা। এটা ছিল মূলত হিন্দুদের জন্য, যেহেতু মুসলমানদের জন্য একটা করলো, হিন্দুদের জন্য এক হচ্ছে চাকরির সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি তাদের মধ্যে যে বিদ্রোহী মনোভাব বা তৎকালীন সময়ে মোটামুটি ব্রিটিশ বিরোধী অনেকেই তাদের যে নির্যাতন অত্যাচার এগুলা তৎকালীন সময়ের মানুষ আস্তে ধীরে বুঝে উঠতে চেষ্টা শুরু করে, বা কখনোই কিন্তু এই বাংলার যে তাদের যে শাসন এগুলা পুরোপুরি কেউই আসলে মেনে নেয় না, যত সম্ভব যার জায়গা থেকে প্রতিবাদ মুখর ছিল। এবং আস্তে ধীরে যখন মোটামুটি এই বাংলার জনগণ ব্রিটিশ বিরোধীর দিকে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে অগ্রগামী হয়, তখন তারা এই কাজগুলো করে তাদেরকে দমন করার চেষ্টা করেছিল বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। তো প্রথম দুইটা কি 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে 1791 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা। তারপরে আসি উচ্চশিক্ষার জন্য তারা বেশ কিছু স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সারা দেশ জুড়ে। এক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল যে এই আমাদের যে জনগণ, দেশের জনগণ বা তৎকালীন সময় কলকাতার যে অবস্থা সেটা তারা যদি একটু শিক্ষা দীক্ষার দিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে এবং তাদের নিজেদের শাসনটাকে আরও পাকাপোক্ত করার বা আরও বেশি অ্যাক্সেস বাড়ানোর জন্য তারা কিন্তু রেল পথ বলি বা ডাক যোগাযোগ এইগুলো তারা চালু করেছিল। কিসের জন্য? তাদের যে শাসন ব্যবস্থা এটাকে পাকাপোক্ত করার বা পুরো বাংলা জুড়ে সেটার বিস্তার ঘটানোর জন্য এই কাজগুলো তারা করেছিল। তারপরে আসি সর্বশেষ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিল তাদের সর্ববৃহৎ একটা কাজ বলতে পারি। এইটার মাধ্যমে আমাদের দেশে উচ্চশিক্ষার বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়। এরপর রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলীর মতো বিভিন্ন ব্যক্তি সমাজ সংস্কৃতির দিকে মনোযোগ, অর্থাৎ তারা এই শিক্ষা দীক্ষায় নিজেদের আলোকিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন যে সমস্যা যেমন সতীদাহ প্রথার মতো যে বড় বড় সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানে বা সংস্কার করার জন্য তারা তৎপর হয়। এবং বাঙালির তৎকালীন সময়ে আরও বেশ কিছু
যারা ছিল সমাজতন্ত্র তাদের আগমন ঘটে, এবং সাহিত্য যদি বলি ভাষা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো বিশেষ ব্যক্তিত্ব তারাও কিন্তু এগিয়ে আসে। এবং এরপর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা যদি আমরা বলি, যদিও শুরুর পর থেকে মোটামুটি মানুষ তৎপর ছিল, কিন্তু সর্বশেষ যখন 1905 সালে বঙ্গভঙ্গের দিকে তারা যায়, অর্থাৎ দুইটা ভাগ করার, ব্রিটিশদের যে ভাগ করে শাসন করে নীতি ছিল সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে তারা যখন এই পুরো বাংলাকে দুইটা অংশে ভাগ করার চেষ্টা করে, তখন এই প্রতিবাদের ভাষাটা বা এটা আরও বেশি তীব্র হয় এবং বাঙালি জনগণ এটার প্রতি আরও বেশি প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এবং এর প্রেক্ষিতে 1905 সালে তারা যে বঙ্গভঙ্গ সেটার দিকে যখন তারা অগ্রগামী হয়, তখন এই সমাজের যারা বিশেষ ব্যক্তিত্ব ছিল বা সচেতন নাগরিক ছিল তারা এটার অনেকেই, বিশেষ করে হিন্দু সমাজ, এটার তীব্র বিরোধিতা করে। আবার মুসলমানের কিছু সম্প্রদায় ছিল, তারা মনে করেছিল যে যদি এই বঙ্গভঙ্গটা হয় বা দেশ ভাগ করা হয় দুইটা ভাগে, তাহলে তাদের ভাগ্য উন্নয়ন ঘটবে। কারণ এই তৎকালীন সময়ের যে কলকাতা কেন্দ্রিক যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ছিল বা তাদের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেখানে হিন্দুদের প্রাধান্য বেশি ছিল, এবং এক্ষেত্রে মুসলমানরা অবশ্যই অনেকেই চেয়েছিল যে এটা বাস্তবায়ন হোক। তারপরে যখন এটা বাস্তবায়ন হয় তখন এটার আন্দোলন আরও বেশি বেগবান হয়, এবং এর প্রেক্ষিতে মুসলমানরা বুঝতে পারে যে তাদেরও একটা সংগঠন প্রয়োজন। এখানে অন্য যে সংগঠনগুলো ছিল কংগ্রেস সেগুলো মূলত হিন্দুদের প্রাধান্য বেশি ছিল। এক্ষেত্রে মুসলমানরা তাদের নিজেদের প্রাধান্য বাড়ানোর জন্য বা নিজেদের একটা সংগঠনের প্রয়োজনীয় অনুভব থেকে 1906 সালে মুসলিম লীগ গঠন করে বা মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। তারপরে যদি আমরা আসি সরাসরি স্বাধিকার আন্দোলনের কথা যদি বলি, এক্ষেত্রে প্রথম আন্দোলন ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তবে এটা খুব একটা জোরালো ছিল না। সিপাহী বিদ্রোহটা প্রথম একটা জোরালো আন্দোলন বলা হয় বা সশস্ত্র আন্দোলন বলতে পারি। এরপরে আসে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন। বয়কট আন্দোলন মতো হচ্ছে তৎকালীন যে ইংরেজ পণ্য সেগুলো বয়কট করা বা সেগুলো থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন তৎকালীন সময় হয়েছে। এবং সরাসরি আসলে কখনোই বাংলার যে জনগণ ছিল তারা ব্রিটিশদের যে শাসন শোষণ সেগুলো পুরোপুরি কখনোই তারা মেনে নিনি। শুরুর দিক থেকেই তারা বিভিন্ন প্রতিবাদ মুখর বা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদমূলক আন্দোলন হয়েছে, যেমন এখানে বেশ কয়েকটা আমি বললাম যে সিপাহী বিদ্রোহ, এবং এই ক্ষেত্রে বিদ্রোহী যারা ছিল তাদেরকে কিন্তু পরবর্তীতে ফাঁসিতেও ঝুলানো হয়েছিল। এরপরেও পাশাপাশি বিভিন্ন যে তৎকালীন সময়ের যারা বিপ্লবী নেতা ছিল, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা সেন, এদের মতো আরও অনেক ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময়ে এই ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদমূলক আন্দোলন কিন্তু করেছে। তারপর সর্বশেষ যদি আমরা আসি লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা, এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাবটা সামনে নিয়ে আসেন। তাহলে এই ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে যে লাহোর প্রস্তাবটা কার ছিল। তাহলে আমরা বলবো লাহোর প্রস্তাবটা ছিল হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের, এবং এটা কত সালের? 1940 সালে। এরপর যদি আসি 1947 সালের ভারত ও পাকিস্তান, অর্থাৎ লাহোর প্রস্তাবটা আসলে কী ছিল? এখানে লাহোর প্রস্তাবে বলা ছিল যে দুইটা দেশ সৃষ্টি করা বা দুইটা অংশ করা, যেখানে মুসলমানদের জন্য একটা পার্ট থাকবে আর একটা হিন্দুদের জন্য। এই ক্ষেত্রে ব্রিটিশরা যদিও এই দেশ ভাগে এগিয়ে এসেছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল মূলত কি, এই যে আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা বা তাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র কলকাতা, এইটাকে তারা যদি একটু হিন্দু মুসলমান দুইটা ভাগে বিভক্ত করতে পারে তাহলে আন্দোলনটা অনেকটাই দমন হয়ে যায় বা আন্দোলনের যে গতি সেটা কমে আসে। এই উদ্দেশ্যটা নিয়ে মূলত তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই এই দেশভাগের দিকে এগিয়ে আসে। কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক তার প্রস্তাবটা সে ছিল যেন মুসলমানদের একটা উন্নয়ন, পাশাপাশি হিন্দুদের, অর্থাৎ এই যে ভাগ্য উন্নয়ন। এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে কলকাতা কেন্দ্রিক যে রাজনীতি, এর প্রেক্ষিতে এই বাংলার মতো একটা বিশাল অঞ্চল পুরোটা তাদেরকে ভালোভাবে শাসন করা সম্ভব হচ্ছিল না, যার ফলে কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো ছিল কলকাতা বাদে এগুলোর উন্নয়ন তেমন একটা হয়নি বা তারা মোটামুটি অনেকটাই পিছিয়ে ছিল। তাদের শিক্ষা দীক্ষা বলো বা অনেক দিক থেকেই তারা অনেক বেশি পিছিয়ে ছিল। এই জন্য এই শেরে বাংলা একে ফজলুল হকের প্রস্তাবটা ছিল যে দুইটা ভাগ করা, অর্থাৎ ঢাকাকে রাজধানী করে নতুন আরেকটা প্রদেশ গঠন করা, যেখানে ইংরেজদের একটা শাসক অংশ থাকবে, তারা সেই জায়গাটা শাসন করবে। বা এই প্রেক্ষিতে এই প্রস্তাবটা ছিল শেরে বাংলা একে ফজলুল হকের। কিন্তু ব্রিটিশদের যে বঙ্গভঙ্গের যে প্রস্তাব সেইটাতে তারা কি করে দুইটা ভাগ করে, এবং এই ভাগের ক্ষেত্রে তারা যে কাজটা করে মুসলমান যে পার্টটা বাংলার, অর্থাৎ পূর্ব বাংলার যে অংশটা যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, সেটাকে তারা পাকিস্তানের সাথে যুক্ত করে, অর্থাৎ হিন্দু মুসলিম একটা বিভাজন সৃষ্টি করে। পাশাপাশি কলকাতা কেন্দ্রিক যেটা হচ্ছে
অন্য পার্ট যেটা সেখানে যেটা ছিল হচ্ছে হিন্দু অংশে বেশি, সেটাকে আবার ভারতের সাথে যুক্ত করে। তাহলে ভারত হচ্ছে মূলত হিন্দু অধ্যুষিত একটা অঞ্চল, আর এটা হচ্ছে পাকিস্তান, সেখানে হচ্ছে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা যে অঞ্চলগুলোতে বেশি সেগুলো পাকিস্তানের সাথে যুক্ত করে। এর প্রেক্ষিতে তাদের উদ্দেশ্যে দুইটা কাজ হচ্ছে ভাগ করে শাসন করে নীতির বাস্তবায়ন তারা করতে পারে, এবং হিন্দু মুসলমানদের মধ্যে একটা যে দূরত্ব সেটা সৃষ্টি করতে তারা সফল হয়। এবং এটা কিন্তু পরবর্তীতে খুব একটা সময় রাখতে পারে, যদিও তোমরা পরবর্তী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা তোমরা জানতে পারবে। এখানে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু অনেক আলোচনা, যেমন এর আগে আমরা যেটা বললাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, এখানে প্রত্যেকটা আন্দোলনেরই অনেক ইতিহাস অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে আলোচনা বিস্তারিত জানতে পারবে। এখানে আমাদের মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। এখানে লাহোর প্রস্তাবটা উত্থাপন করেন, এখান থেকে প্রশ্ন যেটা আসে মেনলি সেটা হচ্ছে কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। সেক্ষেত্রে আমরা বলবো শেরে বাংলা একে ফজল হক, এবং সময়কাল ছিল 1940। এবং এই লাহোর প্রস্তাবের পর লাহোর প্রস্তাবের পর পাকিস্তান কীভাবে প্রতিষ্ঠা হয়? পাকিস্তান প্রতিষ্ঠা হয় মূলত 1947 সালে, যখন ব্রিটিশরা ভারত পাকিস্তান নামে দুইটা অংশে সৃষ্টি করে। এবং এখানে ভারতের অংশে ছিল হিন্দু অধ্যুষিত, অর্থাৎ হিন্দু ধর্মের যে মানুষ অংশগুলো সেগুলো, অর্থাৎ বাংলার যে মুসলমান সংগঠিত পুরো বাংলার যে অংশটা এটা যুক্ত হয় পাকিস্তানের সাথে, এবং অন্য যে অংশটা ছিল সেটা ভারতের সাথে যুক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে স্বাধীন দুটি রাষ্ট্রের জন্ম হয়। এর মাধ্যমে কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, এবং এই লাহোর প্রস্তাবকে পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামেও ঘোষণা হয়েছিল, বা অনেকেই এটাকে পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে অনুসরণ করে কিছুটা সংস্কারের মাধ্যমে, বা এখানে লাহোর প্রস্তাবে তিনি যেটা উত্থাপন করেছিলেন সেটার কিছুটা পরিবর্তন করে সেটাকে পাকিস্তান প্রস্তাব নিয়ে হিসেবেও সামনে নিয়ে আসা হয়েছিল। এবং সর্বশেষ 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যেখানে ব্রিটিশরাও সফল হয় তাদের ভাগ করো শাসন করো নীতি বাস্তবায়ন করতে। তো মোটামুটি এই অধ্যায়ের উপরে ইম্পর্টেন্ট পয়েন্টের উপরে আলোচনা বলি, বা যেগুলো প্রয়োজনীয় আলোচনা মোটামুটি আমাদের করা হয়েছে। এখানে তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই বইটা সাথে নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। এক্ষেত্রে আলোচনা আমরা যেগুলো করব এখানে অনেকগুলো পয়েন্ট আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনার পাশাপাশি কিন্তু কিছু আলোচনা থাকে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে আমাদেরকে পড়তে হবে বিস্তারিত জানার জন্য। এক্ষেত্রে তোমরা বইটা সাথে রাখলে আলোচনার পাশাপাশি তোমরা যদি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বইয়ে একটু দাগিয়ে রাখো, তাহলে পরবর্তীতে তুমি যখন বইটা পড়তে যাবা, পরীক্ষার আগে পড়ো বা পরীক্ষার আগের দিন রাতেও তুমি যদি পড়ো, যখন এই পয়েন্টগুলো তুমি একটু হাইলাইট পাবা, বা এই যে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি একটু দেখে যাবা আলাদাভাবে, তখন পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসলে খুব সহজে আনসার করতে পারবা। আর যদি তুমি মনে করো জাস্ট ক্লাসটা করে রেখে দাও এবং পরবর্তীতে বইয়ে আবার নতুন করে পড়তে যাও, বা আসলে পরীক্ষার আগে ক্লাস বই এগুলো সবগুলো একসাথে পড়া সম্ভব হয় না। এই জন্য তুমি যখন ক্লাসটা দেখছো তখন তোমার বইটার সাথে রাখো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমার বইয়ে একটু দাগিয়ে রাখো, পরীক্ষার আগে একটু দেখে গেলে খুব সহজেই এই উত্তরগুলো তুমি পাবা, এবং পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি শুধুমাত্র ক্লাসটা করো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে রাখো, পরবর্তীতে আবার আলাদাভাবে বইটা পড়তে যাও কিছুদিন পরে, তখন তোমার মধ্যে আবার এটা খুব একটা কাজে দিবে না। এই জন্য অনুরোধ থাকবে তোমরা অবশ্যই বইটার সাথে নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। দেখুন আমরা এই যে আলোচনা করলাম এই অধ্যায়ের উপরে, কিছু এমসিকিউ আমরা দেখি যে আমাদের আলোচনা, এটা তোমাদের টেক্সট বইয়েরও এমসিকিউ। তো দেখি এমসিকিউ এর উত্তরগুলো আমরা হয়তো তোমরা অনেকে অলরেডি পারার কথা, যে বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। এখানে আরও 3টে অপশন, এগুলো তোমরা সহজেই বুঝতে পারবা যেগুলো ভুল অপশন। যেমন তারপর যদি আসি দ্বিতীয় প্রশ্ন, যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মাৎসন্যায়ী যুগ বলা হয় কেন, বা কারণ কি ছিল? তো এখানে 3টা কারণ দেওয়া আছে। প্রথম কারণটা বলা হচ্ছে দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত, 2 বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলতো, 3 শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। এখানে যে 3টা অপশন, এখানে দেখো আমরা যখন মাৎসন্যায়ের যুগের কথা আলোচনা করেছিলাম যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর সময়কাল পর্যন্ত কোনো যোগ্য শাসক ছিল না, বা পুরো দেশ জুড়ে বিশৃঙ্খলা ছিল, এই জন্য এটাকে বলা হয় মাৎসন্যায়ের যুগ। এই কয়েকটা কথা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এখানে যদিও মৎস্য কথাটার সাথে মিল রয়েছে, কিন্তু এখানে কিন্তু মাছের সাথে কোনো সম্পর্ক নাই। তার মানে এই যে 2 নম্বর কথাটা, বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলতো, এটা ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করতে এবং শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল, অর্থাৎ 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই খ নম্বরটা এখানে আমরা সঠিক উত্তর ধরতে পারি। তারপর যদি আসি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা আমরা যদি একটু পড়ি, যে মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে
বললেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হতো এবং তাকে এই কাজের অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো। তাহলে এই যে ঘটনাটা, এইটার সাথে কোন শাসনের চিত্রের প্রতিফলিত হয়েছে বা কোন শাসনের চিত্রের মিল রয়েছে? এখানে যে অপশনগুলো রয়েছে, নবাব শাসন, সুবাদার শাসন, দৈত্য শাসন এবং ইংরেজ শাসন, এখানে আমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমরা একটা আলোচনা করেছি যখন আমরা ক্লাসে আলোচনা করতেছিলাম। তাহলে এই গ নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 3। তারপর যদি আমরা একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা শুরুতে একটু পড়ি, যে নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকায় এলাকাবাসী সর্বক্ষেত্রে অনগ্রসর ছিল এবং উক্ত এলাকার স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় এবং কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষের সমাজ সচেতন হয়ে ওঠে এবং এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। তাহলে এই এখানে যে উদ্দীপক, এটার সাথে কিন্তু সাধারণত সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে 1 ও 2 নম্বর যে প্রশ্ন দুইটা থাকে, অর্থাৎ ক খ, এইগুলোর কোনো মিল থাকে না। এগুলা বইয়ের যে কোনো জায়গা থেকে বা অধ্যায়ের যে কোনো জায়গা থেকেই দিতে পারে। এখানে প্রথম প্রশ্ন, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হয় কে? তাহলে এখানে আমরা জানি লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। তারপর যদি খ নম্বর প্রশ্নে আসি, যে বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? আমরা কিন্তু এই যে 76-এর মতান্তর পড়ে আসছি, বা 1770 সালে বা 1176 সনে যে দুর্ভিক্ষ হয়, এর কয়েকটা কারণ আমরা আলোচনা করে আসছি এবং এই দুর্ভিক্ষ সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। এখানে আমরা 3টা কারণ যদি আবারও বলি, প্রথম কারণটা হচ্ছে এই সনে দেশে দুর্ভিক্ষের কারণ হচ্ছে খরা ও বন্যা, অর্থাৎ তৎকালীন সময়ে খরা এবং বন্যার কারণে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে নাই। কিন্তু পাশাপাশি তৎকালীন যে ইংরেজ শাসকরা ছিল, যারা খর আদায় করতো বা রাজস্ব আদায় করতো, তারা কৃষকদের উপর অতিরিক্ত অর্থাৎ 2-3 গুণ বেশি কর চাপিয়ে দিয়েছিল। তাদের নিজেদের অর্থ উপার্জন বা লোভের বশবর্তী হয়ে তারা অনেক গুণ বেশি কর তাদের উপরে চাপিয়ে দিয়েছিল। কিন্তু নর্মালি তারা যখন ফসল উৎপাদন করে তখনই তারা এই কর পরিশোধ করতে পারতো না। কিন্তু যখন এই খরার বা বন্যা দেখা দেয়, তখন তো আরও নিজেদের খাবারই ছিল না, পাশাপাশি ইংরেজদের এই অতিরিক্ত কর, এই দুইটার প্রভাবে কিন্তু তারা অনেক কৃষক শ্রেণীর মানুষ বা মোটামুটি তৎকালীন বাংলার প্রায় 1/3 মানুষ মারা গিয়েছিল না খেয়ে থেকে, অর্থাৎ তারা খাবার, নিজের যে প্রয়োজনীয় খাবার সেটাও তারা উৎপাদন করতে পারে নাই, যার ফলে এই সনে এটা বিশাল বড় দুর্ভিক্ষ হয়েছিল এবং পুরো বাংলার প্রায় 1/3 মানুষ কিন্তু মারা গিয়েছিল। তাহলে এই কয়েকটা কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি নিজের মতো করে। এখানে 2 মার্কসের কোয়েশ্চন থাকে, এটা আমরা তোমার নিজেদের মতো করে বেশ কয়েকটা লাইনে সাজিয়ে লিখলে এখানে তুমি 2-2 পেয়ে যাবা। তারপর যদি আসি নেক্সট কোয়েশ্চন, যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো 19বিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো। আমরা কিন্তু বাংলায় যে নবজাগরণ সেটা পড়ে আসছি। এখানে আমাদের ছিল যে ইংরেজরা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিল, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল কলকাতায়, পাশাপাশি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করেছিল ওইখানকার মানুষকে শিক্ষা দীক্ষায় উন্নত করার জন্য, এবং এর প্রেক্ষিতে কিন্তু পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং এই প্রেক্ষিতে তৎকালীন যে মানুষজন ছিল বা তৎকালীন এলাকার যে যারা ছিল, এখানে বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের আগমন ঘটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সৈয়দ আমির আলী, এই ধরনের বিশেষ কিছু ব্যক্তি যারা এগিয়ে আসে শিক্ষা দীক্ষাটাকে আরও বেশি বেগবান করার জন্য, বা তৎকালীন যে সমাজের বিভিন্ন সমস্যা, সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং তৎকালীন মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা বা এই ইংরেজদের যে শৈশব নির্যাতন সেটার বিরুদ্ধে তাদেরকে সচেতন করে তোলার জন্য কিন্তু তৎকালীন সময়ের যারা ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। সুতরাং এখানে এই ঘটনাগুলোর সাথে কিন্তু আমরা এই উদ্দীপকের মিল পাই, এবং এখানে যে নবজাগরণ শিক্ষাধিকার মাধ্যমে যেটা হয়েছিল পরবর্তীতে আমাদের এই উদ্দীপকের সাথে কিন্তু এটা আমরা একটা বিশাল মিল দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সাথে 19বিংশ শতাব্দীর নবজাগরণের মিল রয়েছিল, বা এই বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল, নবজাগরণ উদ্ভব ঘটেছিল। এইটা জাস্ট এই নবজাগরণের যে ঘটনাগুলো সেগুলো তুমি এখানে আলোচনা করে এই উদ্দীপকের সাথে কী কী মিল রয়েছে সেগুলো পয়েন্টগুলো তুমি তোমার মতো করে উপস্থাপন করতে পারলেই তুমি এখানে 3-এ 3 পাবা। আর যদি মোটামুটি উপস্থাপন করতে পারো অন্তত তুমি 2 এখানে পেয়ে যাবা। তারপর আসি লাস্ট কোয়েশ্চন, যে রায়হানার মতো, অর্থাৎ রায়হানার কাজটা এখানে কি ছিল দেখো, যে এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এই যে রায়হানা, এই রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য কি এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এই লাস্ট কোয়েশ্চনের সাথে সাধারণত বইয়ের কোনো মিল নাও থাকতে পারে। এই কাজটা আমাদের নিজেদের বুদ্ধি বা আমাদের নিজেদের কতটুকু বিশ্লেষণ ক্ষমতা রয়েছে সেটা দিয়ে করতে হবে, এবং এই টিচাররাও কিন্তু এই জিনিসটাই দেখে যে তুমি তোমার মতো ধরো এটার উত্তর আমরা অবশ্যই বলতে পারি যে উক্তিটি
যথার্থ। কারণ এই ধরনের নারী যারা থাকে তারা আমাদের নারীর অন্য নারীদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে গ্রাম পর্যায়ে দেখো যেখানে অনেক নারীর যারা রয়েছে বা বিভিন্ন পরিবারের নারীদেরকে তারা অল্প বয়সী বিয়ে দিয়ে দেয় বা বাল্যবিবাহ বলতে পারি। পাশাপাশি তাদেরকে মনে করা হয় যে এই নারীদের কোনো প্রয়োজন নাই, তারা খাওয়া দাওয়া পাশাপাশি ঘরে কাজকর্ম করবে, পরবর্তীতে একটা বয়স পর্যায়ে গিয়ে তাদেরকে বিয়ে দিয়ে দেবো, এর বাইরে নারীদের কোনো কাজ না। এটা কিন্তু অনেক গ্রাম পর্যায়ে এখনও মনে করা হয়। এই ক্ষেত্রে এখন অনেক পরিবর্তন আসছে এবং এটার পিছনে কিন্তু অনেক নারী যারা রয়েছে উল্লেখযোগ্য গ্রাম পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যারা একটু শিক্ষিত পরিবারের হয় বা যে নারীরা একটু অনেকটা এগিয়ে যায়, তারা কিন্তু অন্য নারীদেরকে ওই পথে টানে বা তারা তাদেরকে সচেতন করে তুলে গ্রাম পর্যায়ে যে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে পড়াশোনা করাতে হবে, এই ব্যাপারে কিন্তু নারীদেরও কিন্তু অনেকটা ভূমিকা থাকে। এই যে বেশ কয়েকটা আলোচনা, এটা তুমি তোমার মতো করে, এখানে তোমার বিশ্লেষণ ক্ষমতা কতটুকু সেটা দেখা হবে। এই জন্য তোমাকে অবশ্যই তোমার নিজের মতো করে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে এবং এখানে আমি যেভাবে বললাম সেইটার বাইরে গিয়েও তুমি তোমার মতো করেও কিন্তু উত্তরটা সাজিয়ে লিখতে পারো। যদি তুমি এটার সাজানোটা যুক্তিসম্মত হয়, তুমি যেভাবে সাজাও উত্তর তুমি সঠিক। এবং এখানে তুমি যদি মোটামুটি ভালোভাবে লিখতে পারো, অন্তত তুমি এখানে 4-এর মধ্যে 3 পাবা। আর যদি উপস্থাপনা তোমার ভালো হয় তুমি 4-এ 4 হবে। এখানে টিচাররা মূলত দেখে যে তুমি কতটুকু বিশ্লেষণ ক্ষমতা রয়েছে বা তুমি নিজের মতো করে কতটুকু আলোচনা করতে পারো। এইটার মার্কস পাওয়াটা এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। তাহলে তোমরা এই বিষয়টা খেয়াল রেখে যুক্তিসম্মত হবে তুমি তোমার মতো করে আলোচনা করলে এখানে ভালো মার্কস পাবা। তো আজকের ক্লাসের আলোচনা মূলত এই সৃজনশীল পর্যন্তই ছিল। মোটামুটি আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের বলি বা এই ফার্স্ট চ্যাপ্টারের যত আলোচনা ছিল আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে কিন্তু আমরা দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বা যেগুলো পরীক্ষাতে আসার মতো সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং আমি কিন্তু লিখেও দিয়েছি বোর্ডে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, সিকিউ বলো এমসিকিউ বলো, এগুলো মোটামুটি আমাদের আলোচনা করা হয়েছে। আশা করি এই আলোচনার পরে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তবে এখানে তোমাকে একটা বিষয় অবশ্যই ফলো করতে হবে বা তোমাকে আমি আগেও বলেছি যে অবশ্যই তুমি যখন ক্লাসটা করবা বইটা সাথে রাখবা এবং আমি যে পয়েন্টগুলো আলোচনা করতেছি বা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলতেছি সেগুলো তুমি তোমার বইয়ে একটু দাগিয়ে রাখো, একটু হাইলাইট করে রাখো যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। তাহলে তুমি যখন পরীক্ষার আগে বইটা পড়তে যাবা তখন এই পয়েন্টগুলো তুমি সহজেই তোমার মনে হবে বা রিমাইন্ডার থাকবে এবং এগুলা একটু অল্প দেখার মাধ্যমে তুমি পরীক্ষাতে ভালোভাবে লিখে আসতে পারবে। আদারওয়াইজ তুমি যদি শুধুমাত্র ক্লাসটা করো, বই না দেখো বা বইটা সাথে না রাখো বা বইটা না পড়ো, তাহলে কি হবে পরীক্ষার আগে আবার যখন হুটহাট পড়তে যাবা তখন তোমার এই ক্লাসটা আর বই একসাথে পড়া এতটুকু পরীক্ষার আগে আসলে সম্ভব হয় না। এই জন্য একসাথেই তোমার কাজটা করে ফেলো। যখন ক্লাসটা করতেছো বইটার সাথে রাখো, ইম্পর্টেন্ট বইগুলো একটু দাগিয়ে রাখো, একটু তোমার মতো করে এটা গুছিয়ে রাখো যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে। তাহলে পরীক্ষার আগে যখন পড়তে যাবা তখন খুব সহজেই তুমি এই অধ্যায়গুলো পড়ে ফেলতে পারবা এবং পরীক্ষাতেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আসতে পারবা। তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।